এবারে সর্বশেষ শামীম ইমাম, আপনি আপনার প্রবন্ধের উপরে অনেক আলোচনা হয়েছে, আপনার কাছ থেকে আমরা 2 মিনিটে কিছু শুনতে চাই সংক্ষিপ্ত। আপনার মাইক্রোফোন অফ আছে। আমি প্রথমেই আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, সঞ্চালক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই জন্য যে আপনাদের আলোচনায়, আলোচকদের আলোচনায় এবং সঞ্চালকের সঞ্চালনার সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি পেলাম এবং এর মধ্য দিয়ে আমাদের এই প্রবন্ধকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে সহায়ক হবে। আমি সব বিষয়ে কথা বলবো না, বিশেষ করে ধরেন এখানে আলোচনা এসছে, সুলতান ভাই বলেছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের এখানে যে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, যেটা আমার লেখাতেও আছে, যারা হচ্ছে 85% শতকরা, সেই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা আজকে আইনের বাইরে। তাদেরকে আইনের আওতায় আনা, তাদের জন্য যে বিশেষ বিধিবিধান প্রণয়ন করা এবং এটা না করার ফলে শ্রমিকদের মধ্যে যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, একদল আছে একদল নাই, এবং এটাতে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য একটি বাধা, সেটা কিন্তু আমরা সকলেই জানি, আবারও নতুন করে জানলাম। এবং আমাদের এখানে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে অর্থনৈতিক দাবি দেওয়া সাথে তার যে রাজনৈতিক লড়াইয়ের শরিক হওয়া, তার অর্থনৈতিক দাবির চূড়ান্ত স্বার্থেই সেই জায়গাটা আগের থেকে কমে গেছে, সেটাও আপনাদের আলোচনায় এসছে। এবং আমাদের মৌসুমী আপা, উনি তার আলোচনায় খুব চমৎকারভাবে আইনের যে সীমাবদ্ধতাগুলো, শ্রম আদালতের যে ব্যাপারগুলো, এগুলো তুলে এনেছেন। আমি জাস্ট একটা উদাহরণ দিই। ব্লাস্টের মাধ্যমে আমরা গার্মেন্টস শ্রমিকদের মজুরি পাওয়ার জন্য মামলার জন্য লড়ি, সেফটি অ্যান্ড রাইটস আমাদেরকে হেল্প করেছে। কিন্তু ব্লাস্টে আমরা এরকম ঘটনা ঘটেছে যে শ্রমিক, নারী শ্রমিক মামলাটা দিল, সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগে যিনি অবিবাহিত ছিলেন তিনি বিবাহিত হয়েছেন, এক সন্তানের মাও হয়ে গেছেন, অথচ মামলা নিষ্পত্তি হয়নি। কারণ কি? আপার আলোচনাও কিছু বেরিয়ে এসছে যে এখানে 3টা শ্রম আদালত, তার মধ্যে একটা প্রায়শই বন্ধ থাকে, একটা হাফ চলে, আর একটা মামলার পাহাড়, ফাইলের পাহাড়, যার ফলে লয়াররা আন্তরিক হওয়ার পরেও আমরা এখানে পাই না। আবার আমাদের অভিজ্ঞতা হচ্ছে শ্রমিকরা যদি মামলায় নিয়মিত হাজিরা দিতে পারে, শ্রমিকরা কিন্তু মামলায় জয়লাভ করে, কারণ শ্রমিকদের নামে ম্যাক্সিমাম শ্রমিকদের অধিকার, মানে শ্রমিকদের চাওয়াটা হচ্ছে ন্যায়সঙ্গত এবং যৌক্তিক। কিন্তু প্রবলেম হয় মালিকরা তো ছুটি দেয় না, এবং মামলায় দীর্ঘ সময় চললে শ্রমিকরা ঠিকমতো হাজিরা দিতে পারে না, যার ফলে তারা কিন্তু মামলায় জিততে পারে না। তারপরে যে 132 ধারার অভিযোগের কথা বলেছেন আপা, এটা আমরা জানি, কিন্তু এই মামলার যে জট এবং এই আইনের যে জটিলতা, তার ফলে এই আইন থাকার না থাকার সমান হয়ে গেছে শ্রমিকদের কাছে। এইটাও আমাদের একটু বিবেচনায় রাখা। তারপরে এখানে আমাদের নারী শ্রমিকদের হ্যারাসমেন্টের যে বিষয়টা, এটা তো আমাদের অসংখ্য শ্রমিক প্রায়শই আমাদেরকে অভিযোগ করে, কিন্তু এর বিরুদ্ধে কোনো বাস্তব ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা কিন্তু আমাদের শ্রম আইনেই নাই। এবং গরিবরা যে বরাবরই এখানে তাদের জন্য সুরক্ষা যে দুর্বল, সেটা কিন্তু আমাদের আইনের ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়। আমাদের পটল ভাই মূল একটা জায়গায় আঘাত করেছেন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, কাঠামোগত ব্যাপার, যেটা আমাদের সুলতান ভাই বলেছেন, আপনারা সবাই আপনাদের ভাষায় অনেকটা সেই পক্ষে কথা বলেছেন। আমি আমাদের প্রবন্ধের পক্ষ থেকে আমরা যেটা বলতে পারি যে আসলে এ কথা সত্য, আমাদের দেশে এই যে বাংলাদেশ শ্রম আইন 2006, এই 2006 অতীত থেকে এই 2006 প্রণয়ন, সংশোধন পরবর্তী আজকের 2006, এটা আজকের জায়গায় আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শ্রমিক আন্দোলন। শ্রমিক আন্দোলন ছাড়া গণতান্ত্রিক শ্রম আইন আসলে প্রণয়ন এবং বাস্তবায়ন সম্ভব না। আবার গণতান্ত্রিক শ্রম আইন যদি রাষ্ট্র গণতান্ত্রিক না হয়, সমাজ যদি গণতান্ত্রিক না হয়, কাঠামো যদি গণতান্ত্রিক হওয়ার অনুকূলে না হয়, আইন এবং বিধিবিধান কখনোই আপনি চাইলেও আমাদের মনের মতো করে গণতান্ত্রিক করতে পারবেন না, কারণ আম গাছে তো জাম হয় না। এটাই হচ্ছে আমাদের দীর্ঘদিনের আমাদের যে অভিজ্ঞতা। এবং একটা চমৎকার কথা এখানে দেখেন, আমাদের আইনের ভাষার একটা ব্যাপার আছে, যেটা আমি একটু 1 মিনিট বলতে চাই। অনেক মনে হবে যে ধারাতে আইনে তো শ্রমিকের পক্ষে বলা হয়েছে, কিন্তু ধারাগুলো এমন ভাবে প্রণয়ন করে, আমি সংবিধানের একটা ধারা উল্লেখ করি, 37-38, সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা। এখন ওখানে বলা আছে জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে
আইনের দ্বারা আরোপিত বিধিনিষেধ সাপেক্ষে, আবার জনস্বাস্থ্যে এরকম কথাগুলো বলা আছে। আমার তিক্ত অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন খুলনায় শ্রমিক আন্দোলন করছি, রিক্সা শ্রমিকদের পক্ষে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, আমাকে একটা ঘরে আটক করে রাখা হয়েছে। শ্রমিকরা যখন 200 রিক্সার মিছিল করছে হাজার হাজার মানুষ তাদের পক্ষে, তখন দালাল একজন এসে একটা রিক্সা উল্টায় দিল এবং মালিক পক্ষের হয়ে ওই পুলিশ এবং মেয়রের লোকজন তারা বলল যে জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বলে এমন পিটলো যে বৃদ্ধ শ্রমিকদের হাত পা ভেঙে গেল। আপনারা ইতিহাস জানলে জানতে পারবেন। কারণ আমি বলতে যাচ্ছি, ব্রিটিশরা আইনটাকে এমন ভাবে প্রণয়ন করেছে যে ব্রিটিশদের, আমাদের এখানকার আইনের ভিত্তি তো ব্রিটিশ ল। এখন এই ব্রিটিশরা আইন এমন ভাবে তৈরি করেছে, আইনজীবীরা আরো ভালো বলতে পারবেন। আমি একসময় আইনের কলেজে পড়ার সময় আমার স্যারও বলছিলেন যে আইনের প্রত্যেকটি ধারায় একটা ফাঁক আছে। এখন আমার জীবনের অভিজ্ঞতা বলছে, শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা বলছে যে এই ফাঁক দিয়ে আসলে বেরোতে পারে গার্মেন্টস মালিক, শিল্প মালিক, ওই ফাঁক দিয়ে গার্মেন্টস শ্রমিক বেরোতে পারে না। মানে আইনের এই ফাঁক ফোকর গুলো বন্ধ করার জন্য যারা এখানে আইনজীবী আছেন, আমরা যারা আইন নিয়ে ভাবি, তাদের কিন্তু আজকে লড়াই করা দরকার। আমি কথা বাড়াতে চাই না। আমি সর্বশেষ আজকের এই যে ওয়েবিনার, এটার যে আয়োজক, এই যে এনাদের আয়োজকদের অনেককেই আমি পূর্ব পরিচিত বা অনেকের সাথে একসাথে একদলও করেছি, লড়াই সংগ্রাম করেছি, কিন্তু এরকম একটি উদ্যোগ যে আছে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক, আমিও কিন্তু এই প্রথম এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে জানতে পারলাম। এবং আপনারা এরকম একটা সাহসী উদ্যোগ নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এবং আগামীতে আপনাদের সকল কাজে আমরা সহযোগিতা করব। আমরা কিন্তু খুব প্রান্তিকালে আছি। দীর্ঘ 36 দিনের যে মানে রক্তক্ষয়ী লড়াই, যে লড়াই আমরা করলাম ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে, ছাত্র শ্রমিকের রক্তের বিনিময়ে, তার অর্জন কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ। দেখেন, ইতিমধ্যে সংস্কার কমিশন সহ 10টি কমিশন হয়েছে, কিছু কাজও শুরু হয়েছে, কিন্তু আশাবাদী হওয়ার মতো কোনো কাজ আমরা কিন্তু সামনে পাচ্ছি না। এবং এই শ্রম সংস্কার কমিশন গঠনের ক্ষেত্রে আমরা কিন্তু গণতান্ত্রিক রীতিনীতি মানতে দেখিনি, কারণ আমরা জানিই না এরা কোনো শ্রম সংস্কার কমিশন গঠন হয়েছে। অথচ আমরা অনেকেই এই লড়াইয়ের সাথে ছিলাম। সুলতান ভাই জানে, সুলতান ভাই একদম শুরু থেকে আমাদের শ্রমিক আন্দোলনের পক্ষে ওনার ব্যক্তিগত জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছেন, আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। বিলস তো তার প্রতিষ্ঠান আছেই। সুলতান ভাই এই ক্ষেত্রে ভিন্ন, কিন্তু সুলতান ভাই এগুলো তিক্তভাবে জানে। কথা বাড়াতে চাই না। আমি সর্বশেষ আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং মানে বলতে চাই যে আসেন আমরা সকলে মিলে এমন একটা আন্দোলন গড়ে তুলতে পারি যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা অপেক্ষাকৃত গণতান্ত্রিক শ্রম আইন আমরা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারবো। অপেক্ষাকৃত গণতান্ত্রিক এই কারণেই বলছি, প্রকৃত গণতান্ত্রিক শ্রম আইন ও বাস্তবায়ন আসলে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ছাড়া সম্ভব না। সবাইকে ধন্যবাদ।